অধ্যায় রয়্যালটি অ্যাকাউন্টস থেকে 3 নম্বর ক্লাসে গুরুত্বপূর্ণ আরও একটা ম্যাথের সমাধান সম্পূর্ণ হাতে কলমে লিখে বোঝানো হবে। যারা আগের 2টি ক্লাস মনোযোগ দিয়ে দেখেছেন তাদের জন্য একেবারে সহজ। প্রথমে প্রশ্নটা পড়ে নেই। PQ Limited is engaged in the manufacturing of magnifying glasses. PQ Limited উৎপাদন করে ম্যাগনিফাইং গ্লাস। The company leased a machine from XY Limited on 1/1/2015 for this purpose. এই জন্য কোম্পানি লিজ নিয়েছে একটা মেশিন XY লিমিটেডের কাছ থেকে। তো PQ লিমিটেড ম্যাগনিফাইং গ্লাস উৎপাদন করে। তো গ্লাস উৎপাদন করার জন্য তো মেশিনের প্রয়োজন আছে। তো মেশিনটা লিজ কিংবা ভাড়া নিয়েছে XY লিমিটেডের কাছ থেকে। তাহলে XY লিমিটেড হচ্ছে লিজদাতা বা লেজর, আর PQ লিমিটেড হচ্ছে লিজ গ্রহীতা। তারপরে অতিরিক্ত তথ্য আছে, দি লিজি শুড পে টাকা 5 ফর এভরি ম্যাগনিফাইং গ্লাস প্রডিউসড। লিজ গ্রহীতা অর্থাৎ PQ লিমিটেড 5 টাকা করে প্রতিটা গ্লাস প্রতি লিজ দিবে, মানে ভাড়া দিবে। প্রতি গ্লাসে 5 টাকা করে রয়্যালটি কিংবা ভাড়া দিতে হবে। আমরা যেহেতু রয়্যালটির অঙ্কের সমাধান করতেছি। দি মিনিমাম রেন্ট শেল বি টাকা 10,000 পার এনাম। ন্যূনতম ভাড়া প্রতি বছরে 10,000 টাকা করে। দি লিজি মে রিকভার এনি শর্ট ওয়ার্কিংস আউট অফ দি রয়্যালটি ইন দ্য এক্সেস অফ মিনিমাম রেন্ট অফ দ্য নেক্সট 2 ইয়ার। তো লিজ গ্রহীতা রিকভার এনি শর্ট ওয়ার্কিং, যে কোনো খাজনা রিকভার করতে পারবে, যেখানে এই রয়্যালটি রিকভার করতে পারবে এক্সেস অফ মিনিমাম রেন্ট অফ দ্য নেক্সট 2 ইয়ার্স, পরবর্তী 2 বছর সময়ের ভিতরে। কোনো বছরে যদি ঘাটতি হয়, রিকভার বা রিকভ বলতে আমরা যা বুঝি আগের ক্লাসগুলো থেকে, যদি কোনো বছরে ঘাটতি হয় ন্যূনতম বাড়ার, সেই ক্ষেত্রে পরবর্তী 2 বছর সময়সীমা দেওয়া আছে। যদি কোনো এক্সেস পেয়ে যান সেই ক্ষেত্রে ঘাটতিটা পূরণ করতে পারবেন। দি রয়্যালটিজ আর পেবল অন 31 ডিসেম্বর অফ ইচ ইয়ার, ভাড়া দিতে হবে 31 ডিসেম্বর প্রতি বছরে। ডিটেলস অফ ম্যাগনিফাইং গ্লাসেস প্রডিউস আর বছর দেওয়া আছে 2015-16, এটা হবে 2015-16-17-18-19 সালের। এখানে প্রোডাকশন দেওয়া হয়েছে, যেই পরিমাণ গ্লাস উৎপাদন করা হয়েছে 1600, 1900, তারপর 2460, 1840, 2720 করে। রিকোয়ার্ড প্রিপেয়ার নেসেসারি লেজার অ্যাকাউন্টস ইন দি বুকস অফ PQ লিমিটেড ফর দি 5 ইয়ার্স ইন ডেট 31/12/2019। প্রয়োজনীয় খতিয়ান তৈরি করতে হবে। প্রয়োজনীয় খতিয়ান বলতে আমরা আগের ক্লাসে জেনেছি আমাদের রয়্যালটি অ্যাকাউন্টস করতে হবে, শর্ট ওয়ার্কিং করতে হবে, ল্যান্ডলোড অ্যাকাউন্ট করতে হবে। 3টা করলেই হয়ে যায়। অর্থাৎ শর্ট ওয়ার্কিং, রয়্যালটি, ল্যান্ডলোড, এই 3টা অ্যাকাউন্ট করলে প্রয়োজনীয় খতিয়ান তৈরি হয়ে যায়। তবে এই 3টা অ্যাকাউন্ট হিসাব লেজার তৈরি করার জন্য শুরুতেই অ্যানালাইসিস অফ রয়্যালটি, এটা সমাধান তো আগে করেই নিতে হবে। আমি ধরে নিলাম তোমরা আগের ক্লাস ভালো করে দেখে তারপরে এই ক্লাসটা দেখতেছো, এই জন্য সকল নিয়মকানুন প্রতি ক্লাসে আলোচনা করার প্রয়োজন পড়ে না। তো এই জন্য আমি অ্যানালাইসিস অফ রয়্যালটি এর টেবিলটা অঙ্কন করে নিলাম, নামগুলো লিখে নিলাম। টেবিল সম্পর্কে তোমাদের আগেও জানা আছে। এখন এই জায়গায় প্রথমে বছরগুলা বসিয়ে দিচ্ছে। এই যে বছরগুলো 15 থেকে 19 সাল পর্যন্ত
এটা একটু মিসটাইপিং আছে, ঠিক করে নিও। 15 থেকে 19 সাল পর্যন্ত বছর এই জায়গায় লিখে নিলাম। দু হাজার 15, 16, 17, 18, 19। এখন আউটপুটটা নিয়ে আসতে হবে। আউটপুট আমরা পাবো এই যে প্রোডাকশন আছে এখানে 1600, 1900, 2460, 1840, 2720 যেরকম আছে এক একটা বছরে, সেটাই আমরা এখানে লিখে দিব। তো কি পরিমাণ আছে? 1600, 1900, পরে 2460, তারপরে 1840, 2720। এখন অ্যাকচুয়াল রয়্যালটি কত টাকা হবে এখানে দেখো উল্লেখ আছে। The lessee should pay টাকা 5 for every ম্যাগনিফাইং গ্লাস প্রডিউসড। প্রতিটা ম্যাগনিফাইং গ্লাস উৎপাদন করার জন্য লিজ গ্রহীতা 5 টাকা করে দিবে। এখন 2015 সালে 1600 গ্লাস উৎপাদন করা হয়েছে। একটাতে 5 টাকা হলে 1600 কত টাকা? নিশ্চয়ই 1600কে 5 দ্বারা গুণ। এই জন্য এখানে যতটা প্রোডাকশন, যত ইউনিট প্রোডাকশন, ততকে 5 দ্বারা গুণ করে আমরা অ্যাকচুয়াল রয়্যালটি বা অ্যাকচুয়াল ভাড়ার পরিমাণটা কিন্তু পেয়ে যাই, তাই তো? আমি 1600কে যদি 5 দ্বারা গুণ করি তাহলে এখানে হবে 8,000 টাকা। 1900কে 5 দ্বারা গুণ করলে 9,500 টাকা হবে। 2460কে 5 দ্বারা গুণ করলে 12,300 টাকা হবে। 1840কে 5 দ্বারা গুণ করলে 9,200 টাকা। 2720কে 5 দ্বারা গুণ করলে 13,600 টাকা হবে। এখন মিনিমাম রেন্ট প্রতি বছর লিখে নিতে হবে। দি মিনিমাম রেন্ট শেল বি টাকা 10,000। প্রতি বছরে 10,000 মিনিমাম রেন্ট, এটা লিখে নিলাম। প্রতি বছরে 10,000 করে মিনিমাম রেন্ট, সেটা লেখা হলো। এবার এক্সেস ওয়ার্কিং সাফার্ড, এই দুইটা লিখে নিতে হবে। অ্যাকচুয়াল রয়্যালটি দেখতে পাচ্ছি 2015 সালে 8,000 টাকা, কিন্তু ভাড়া দিতে হবে 10,000। 2,000 টাকার ঘাটতি, সাফার্ডের করে 2,000 লিখে দিলাম। এক্সেসে কোনো টাকা বসবে না। অ্যাকচুয়াল রয়্যালটি 2016 সালে 9,500, 10,000 ভাড়া দিতে গিয়ে আরও 500 টাকার ঘাটতি আছে, তাহলে সাফার্ডের করে বা ঘাটতির করে 500 বসানো হলো। অ্যাকচুয়াল রয়্যালটি 12,300 টাকা, 10,000 টাকা ভাড়া দিয়ে দেখা যাচ্ছে 2,300 টাকা অতিরিক্ত আছে। এক্সেসের করে এটা বসিয়ে দিলাম, সাফার্ডের করে আর কোনো টাকা বসবে না। 18 সালে 9,200 টাকা রয়্যালটি, 10,000 ভাড়া দিতে গিয়ে দেখা গেল আরও 800 টাকার ঘাটতি আছে। 2019 সালে 13,600 টাকা অ্যাকচুয়াল রয়্যালটি, 10,000 টাকা ভাড়া দিতে গিয়ে অতিরিক্ত 3,600 টাকা ব্যবসায়ী থেকে যায়। তো 13,600 টাকা থেকে 10,000 ভাড়া দিয়ে এক্সেস থাকে 3,600। এখানে আর কোনো সাফার্ড হবে না। ওকে, এখন এই 3টা করের কাজ 2015 সালে এই জায়গাতে সাফার্ডের ব্যালেন্স এই ক্যারিড ফরওয়ার্ডের করে লিখতে হয়, যে 2,000 টাকা আছে 2,000 লেখা হলো। 2016 সালে আরও 500 টাকা ঘাটতি, তাহলে আগের 2,000 ঘাটতি, নতুন আরও 500, তো এখানে হচ্ছে 2,500, তাই না? তারপরে 2017 সালে দেখা যাচ্ছে যে 2300 টাকা এক্সেস অতিরিক্ত আছে ভাড়া দেওয়ার পরে। এখানে আবার অঙ্কের মধ্যে উল্লেখ আছে এই যে the lessee may recover any short workings out of the royalty in the excess of minimum rent of the next 2 years। ন্যূনতম ভাড়া থেকে যদি কোনো টাকা কম হয় তাহলে লিজদাতা পরবর্তী 2 বছর সময় পাবে এটা ঘাটতি পূরণের জন্য, রিকভ করার জন্য। তো পরবর্তী 2 বছর সময়সীমা আছে দেখা যাচ্ছে। এখন ঘাটতি এখানে 2,500 টাকা। হ্যাঁ, তো 2,500 টাকা আমি যদি 2015 সালের এই 2,000 ঘাটতি পূরণ করে দেই 16-17, বর্তমান বছরে এটা পাচ্ছে, সময় আছে, কারণ পরবর্তী 2 বছর সময়সীমা আছে। তো এই 2,000 ঘাটতি পূরণ করা যাবে, এই 500 থেকে আরও 300 ঘাটতি পূরণ করা যাবে, কারণ টোটাল 2300 টাকা পূরণ করা যাবে, এখানে 300 টাকা পূরণ করার মতো আছে। তো আমি কি করলাম, আমি পুরো টাকা রিকভের করে 2300 টাকা পূরণ করে দিলাম।
2500 থেকে পূরণ করার মতো 2500 ছিল, পূরণ করে দিছি, ঘাটতি পূরণ করে দিছি। তো বাকি রইল এই জায়গায় 200 টাকা। 18 সালে দেখা গেল কি যে আরও ঘাটতি 800 টাকা এই জায়গায়। তো ঘাটতি যে 800 টাকা আছে, আবার আগের বছরের এখানে যে 200 টাকা, এটা আবার আমি নতুন বছরের ঘাটতির সাথে হিসাব করতে পারবো না। তো কেন পারবো না এটা একটু দেখো। এই 200 টাকা এটা কিন্তু 2016 সালের এই 500 টাকার অন্তর্ভুক্ত। এটার সময়সীমা কত সাল? 17 সাল, 18 সাল। তো 18 সালে তো কোনো অ্যাক্সেস নাই যে 200 টাকার ঘাটতি আমাকে পূরণ করতে হবে, কোনো অ্যাক্সেস কি আছে? না। কিন্তু এই 200 টাকা যদি আমি পরের বছরে এখানে অন্তর্ভুক্ত করি, এই 200 টাকার ঘাটতি কি পূরণ করা যাবে নাকি এটার মেয়াদ শেষ? 18 সালে তো এটার মেয়াদ শেষ। এখানে এই 200 টাকা মনে করো বর্তমান বছরে 18 সালে যদি অ্যাক্সেস থাকতো এই 200 ঘাটতি পূরণ করা যেত। তো এই 200 আমি যদি এখানে নিয়ে আসি, পরের বছরে গেলেও তো ঘাটতি পূরণ করা যাবে না, অপশন নাই। কারণ 2016 সালের টাকা 17-18 সাল পর্যন্ত সীমাবদ্ধ, 19-এ আর যাওয়া যাবে না। এই জন্য এই 200 টাকা ঘাটতিতে আর রাখা যাবে না। এই 200 টাকার মেয়াদ শেষ, রিটার্ন অফ মেয়াদ শেষ। কিন্তু 18 সালের যে ঘাটতি আরও 800 টাকা, সেটা হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত থেকে যাবে। আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি? অনেকে মনে করতে পারেন যে আগের 200-র সাথে এই 800 যোগ করি না কেন? যোগ করে লাভ নাই, কারণ এই 200 এই বছর তো আর ঘাটতি পূরণ করা যাচ্ছে না। পরের বছরে যদিও ঘাটতি পূরণ করি, মেয়াদ শেষ। তো মেয়াদ যেই বছর শেষ সেই বছর এই 200 টাকা লেখা হলো, আর 18 সালে যে ঘাটতির পরিমাণটা হয়েছে সেটাই ব্যালেন্সে ঘাটতির হিসাবে রাখা হলো। বুঝতে পারছো? 19 সালে দেখো এক্সেস ওয়ার্কিং 3600, তো 3600 আর ঘাটতির ব্যালেন্স আছে 800। ভালো কথা, তুমি 800 টাকা পূরণ করে দাও। 800 টাকা পূরণ করে দিলে এখানে আর কোনো ব্যালেন্স থাকবে না। যে 800 টাকা আছে 3600 থেকে 800 টাকা পূরণ করাই যায়, তাছাড়া এটা আগের বছরের টাকা, পূরণ করে দাও, হয়ে গেল। অ্যামাউন্ট পেবলের টাকাটা লিখার নিয়ম অ্যাকচুয়াল রয়্যালটির সাথে সাফার্ড হলে যোগ, রিকভার হলে বিক। 8000 আর এখানে 2000 যোগ করলে হবে 10,000। 9500 আর 500 যোগ করলে 10,000। 12,300 আর রিকভটি আছে 2,300। তো 12,300 রিকভ, যেহেতু 12,300 থেকে 2,300 বিক হবে, তো এখানে থাকবে 10,000। 9,200 আর সাফার্ড আছে 800, যোগ করলে হবে 10,000। 13,600 রিকভ আছে 800, 13,600 থেকে রিকভ 800 বিক করলে এখানে হবে 12,800 টাকা। পুরোটা আমি সহজে বুঝিয়ে দিয়েছি, আশা করছি সকল শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন। এখন এক এক করে আমরা রয়্যালটি অ্যাকাউন্ট তৈরি করব, আর এগুলো তো তোমাদের জন্য নতুন নয়। রয়্যালটি অ্যাকাউন্ট তৈরি করার জন্য জার্নাল দিতে হয় ল্যান্ডলর্ড ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট, এটা জার্নাল দিতে হয়। আর টাকাগুলা কই থেকে আমরা আনবো দেখে নাও, একবারই দেখাবো, দ্বিতীয়বার আর দেখাবো না। এটা অ্যাকচুয়াল রয়্যালটি 15 সালে 8,000, 16 সালে 9,500, 17 সালে 12,300, 18 সালে 9,200, 19 সালে 13,600। এক একটার জন্য একই ধরনের জার্নাল দিতে হয়, তো এটা কঠিন কিছু না। তো দেখো আমি এখানে লিখে নিচ্ছি 2015 সাল ল্যান্ডলর্ড ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট, এটাই তো লিখতে হয়। আবার কিছু বইয়ের মধ্যে দেখবেন বর্তমান অঙ্কের মধ্যে জমির মালিক বা সম্পদের মালিক, ল্যান্ডলর্ড বা সম্পদের মালিক, এখানে কি আছে XY লিমিটেড বর্তমান অঙ্কের মধ্যে। তো যেহেতু এটা জমির সাথে সম্পর্কিত না, তো ল্যান্ডলর্ড এটা না লিখে আমরা XY লিমিটেড বা সম্পদের মালিকের নামটা এখানে লিখে দিতে পারি। জমি সংক্রান্ত কোনো কিছু যদি হয় তখন ল্যান্ডলর্ড, জমির মালিক, এটা লিখে দিতে পারো। আর এটা যেহেতু গ্লাস উৎপাদনের সাথে, তো সরাসরি আমরা সম্পদের মালিকের নামটাই লিখব XY লিমিটেড বর্তমান অঙ্কের মধ্যে। 2015 সালে অ্যাকচুয়াল রয়্যালটির পরিমাণ ছিল কত টাকা? 8,000 টাকা ছিল, একটু আগে দেখিয়ে দিয়েছিলাম। তো ডেবিটেও লিখো 8,000, ক্রেডিটেও 8,000, ব্যালেন্সেও লিখো 8,000, লিখে ক্লোজ করে দাও। 2016 সালে
এখানে অ্যাকচুয়াল রয়্যালটি আরেকবার দেখিয়ে দিই, 9,500 পরে 12,300 এরকম। তো এটাই আমি লিখতেছি, 9,500 টাকা ক্রেডিটেও 9,500, ব্যালেন্সেও 9,500, ক্লোজড। 17 সালে এক্সওয়াই লিমিটেড এখানে 12,300 টাকা ছিল, ডেবিট ক্রেডিটে 12,300 টাকা লিখলাম, ব্যালেন্সে 12,300 টাকা লিখে দিলাম। 18 সালে 9,200, ডেবিট ক্রেডিট ব্যালেন্স। 19 সালে 13,600, ক্লোজড। তো এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, যে কোনো অঙ্কের মধ্যে তো এটা সমাধান করতে পারবে। আচ্ছা, পরবর্তীতে শর্ট ওয়ার্কিংয়ের সমাধান করতে হবে। আমি টেবিলটা আগেই অঙ্কন করে নিয়েছিলাম যাতে সময় কম লাগে। পরে ল্যান্ডলর্ড অ্যাকাউন্ট এখানে না লিখে আমরা এক্সওয়াই লিমিটেড সম্পদের মালিকের অ্যাকাউন্টটা তৈরি করব, সমস্যা নাই। তো শর্ট ওয়ার্কিংয়ের জন্য নিয়মটা একবার দেখাই। সাফার্ড ল্যান্ডলর্ড বা সম্পদের মালিকের নাম বলে ডেবিটে। ল্যান্ডলর্ড মানে জমির মালিক, অথবা সম্পদের মালিকের নাম যেটা আছে ওইটাও আমরা লিখতে পারি, একই কথা। সাফার্ড হলেই ডেবিটে, আর রিকভড অথবা রিটার্ন অফ হলেই ক্রেডিটে। তো রিকভ যেটা এটা সম্পদের মালিকের নাম, আর রিটার্ন অফ যেটা এটা ইনকাম সামারি বলে লিখতে হয়, তাই তো? যদি শর্ট ওয়ার্কিংয়ের সমাধান করতে হয় এই তথ্যটা মনে রাখলেই হয়ে যায়। সাফার্ড হলে ডেবিটে সম্পদের মালিকের নামে, রিকভ হলে ক্রেডিটে, আর রিটার্ন অফ যদি সাথে থাকে এটা ইনকাম সামারি বলে ক্রেডিটে লিখে নিতে হয়। বর্তমান অঙ্কের মধ্যে দেখো, 2015 সালে সাফার্ড, তাহলে এটা ডেবিটে। এক্সওয়াই লিমিটেড সম্পদের মালিকের নাম বলে কিন্তু লিখতে হবে। 16 সালেও সাফার্ড, 17 সালে রিকভড, তো রিকভডের যে টাকাটা 2300 টাকা এটা কিন্তু ক্রেডিটে বসবে। 18 সালে সাফার্ড আছে, রিটার্ন অফও আছে, দুইটা। তাহলে 18 সালে এই 800 টাকা যেটা সাফার্ডের করে আমি কিন্তু এটা ডেবিটে লিখব, কারণ সাফার্ড ডেবিটে বসে। আর 200 টাকা যেটার মেয়াদ শেষ, ইনকাম সামারি বলে, এটা আমি ক্রেডিটে লিখব। 19 সালে রিকভড আছে, ক্রেডিটে লিখব সম্পদের মালিকের নাম বলে, তাই তো? সাফার্ড রিকভড এটা শুধু তোমরা মনে রেখো। তো তোমাদের চোখের সামনেই এখন সমাধানটা করতেছি। দেখো, 2015 সালে এক্সওয়াই লিমিটেড সম্পদের মালিকের নাম, সাফার ছিল 2,000 টাকা, তাহলে ডেবিটে, অথবা ব্যালেন্স, ডেবিটের ব্যালেন্স 2,000 টাকা এখানে নিলাম। এটা সমাধান কিন্তু তোমরা জানো, যারা আগের ক্লাস করেছেন তারা ভালো করে জানেন। আসলে এখন 2016 সালে এখানেও কিন্তু সাফার ছিল, যেহেতু সাফার ছিল, কত টাকা ছিল? 500 টাকা। তাহলে আগের ডেবিটের ব্যালেন্স 2,000, নতুন করে আরও 500, তো ডেবিটের হইতেছে এখানে 2,500। 17 সালে কিন্তু সাফার ছিল না, রিকভ ছিল 2,300 টাকা। তো রিকভ থাকলেও সম্পদের মালিকের নাম ধরে ক্রেডিটে লিখতে হয় 2,300। এখন 2,300 এটা হয়ে গেল ক্রেডিট, আর আগের যে ব্যালেন্স সেটা কিন্তু ডেবিট। ডেবিটের 2,500 থেকে ক্রেডিটের 2,300 বাদ দিলে এখানে অতিরিক্ত ডেবিটের ব্যালেন্স 200 টাকাই থাকে। আঠারো সালে একটা সাফার ছিল 800 টাকা দেখাচ্ছে। এই যে 18 সালে সাফার হচ্ছে 800 টাকা, রিটার্ন অফ আরও 200 টাকা। সাফার যেটা এটা সম্পদের মালিকের নাম বলে ডেবিটে, আর রিটার্ন অফের মেয়াদ যেটা শেষ সেটা ইনকাম সামারি বলে ক্রেডিটে। 2018 সালে সম্পদের মালিকের নাম 800 টাকা ডেবিটে। এখন আগের 200 আর 800,
আগের 200 কিন্তু ডেবিটের, নতুন আরও ডেবিটে 800, ডেবিটে 1000। একই বছরে ইনকাম সামারি ক্রেডিট করা হলো 200। 1000 ডেবিটের টাকা থেকে ক্রেডিটের 200 বাদ দিলে ডেবিটের 800 টাকা থাকবে। 2019 সালে কিন্তু কি ছিল, রিকপ ছিল 800 টাকা। তাহলে সম্পদের মালিকের নাম বলে এক্সওয়াই লিমিটেড, রিকপ হলে ক্রেডিট 800। তো আগের ব্যালেন্স ডেবিটের 800 দিয়ে ক্রেডিটের 800 বাদ দিলে এটা শূন্য হয়ে যাবে। শর্ট ওয়ার্কিংয়ে এমনিতেই শূন্য হবে, এটাই নিয়ম। এক্সওয়াই লিমিটেড অ্যাকাউন্ট বা ল্যান্ডলর্ড অ্যাকাউন্ট এটাকে বলা হয়। সম্পদের মালিকের নামে যে অ্যাকাউন্টটা তৈরি করতে হয়। তো এটাতে কী কী আসে আমরা একবার দেখে নেই। ল্যান্ডলর্ড অ্যাকাউন্টে ডেবিটে বসে, মানে আগে লিখতে হয় ক্রেডিটেরগুলা। ক্রেডিটে সাফার যদি থাকে শর্ট ওয়ার্কিং নামে, আর অ্যাকচুয়াল রয়্যালটি এক্সপেন্স রয়্যালটিস নামেই লেখা হয়। মানে অ্যাকচুয়াল রয়্যালটি ক্রেডিটে লেখার পরে সাফার থাকলে সেটাও ক্রেডিটে কিন্তু শর্ট ওয়ার্কিং নামে। আর ডেবিটে আসে দুইটা, একটা হলো রিকোভড যদি থাকে শর্ট ওয়ার্কিং নামে ডেবিটে, অ্যামাউন্ট পেবল থাকলে ব্যাংক নামে আসে এটা ডেবিটে। তাহলে ক্রেডিট অপশন দুইটা, সাফার্ড আর অ্যাকচুয়াল রয়্যালটি। আর ডেবিট হচ্ছে রিকোভড আর অ্যামাউন্ট পেবল। এখন 2015 সালে 8,000 হচ্ছে অ্যাকচুয়াল রয়্যালটি, সাফার্ড আছে 2,000, অ্যামাউন্ট পেবল 10,000। 16 সালে 9,500 রয়্যালটি, 500 সাফার্ড, 10,000 অ্যামাউন্ট পেবল। 17 সালে সাফার্ড নাই, রিকভড আছে। তো রিকভড যেটা আছে, রিকভডের জন্য শর্ট ওয়ার্কিং লিখতে হবে। তো রিকভড হলে ক্রেডিটে, সাফার্ড হলে কিন্তু ডেবিটে, আর অ্যামাউন্ট পেবল 10,000। 18 সালে এখানে অ্যাকচুয়াল রয়্যালটি 9,200, তারপর সাফার্ড আছে 800, আর অ্যামাউন্ট পেবল 10,000। 19 সালে অ্যাকচুয়াল রয়্যালটি 13,600, আর রিকভড আছে 800, আর অ্যামাউন্ট পেবল 12,800। এই তথ্যগুলো নিয়ে এখন সমাধানটা এখানে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো, আমি এখন কি কি লিখতেছি এক এক করে বলতেছি। প্রথমে রয়্যালটির যে টাকাটা, এটা রয়্যালটিস নামে, এটা কিন্তু ক্রেডিটে লিখতে হয়। আর প্রথম বছরে ছিল 8,000 টাকা, তাহলে এটা হলো ক্রেডিটের ব্যালেন্স, এখানে 8,000 লিখে নাও, ব্যালেন্সটা কিন্তু ক্রেডিটের। সাফার্ড আছে প্রথম বছরে 2,000, তো এটাকে শর্ট ওয়ার্কিং নামে লিখতে হয়। সাফার্ড এটা ক্রেডিটে বসে, সাফার্ড বসে ক্রেডিটে 2,000, রিকভ বসে ডেবিটে। কথার মধ্যে কিছু ভুল হতে পারে। তো সাফার্ড যেটা, সাফার্ড আর শর্ট ওয়ার্কিং কিন্তু ক্রেডিটে, রিকভ আর অ্যামাউন্ট পেবল ডেবিটে। কথাগুলো ক্লিয়ার। 8,000 আর 2,000 যোগ করলে হবে এখানে 10,000 টাকা। এখন রয়্যালটিস শর্ট ওয়ার্কিং ক্রেডিটে তো লেখা হলো, আর অ্যামাউন্ট পেবলের যে টাকাটা এটা ব্যাংক নামে। ওই বছরে অ্যামাউন্ট পেবলের টাকা আসছে 10,000, ডেবিটে লেখা হলো। দেখবেন যে ক্রেডিটের ব্যালেন্স 10,000 থেকে এই 10,000 বাদ দিলে এই জায়গাতে আর কোনো টাকাই থাকবে না, তখন এটা সমাধান শেষ। সাল, এখন 2016 সালে রয়্যালটি আছে রয়্যালটিস টাকার পরিমাণ 9,500 সরাসরি ক্রেডিটে। সাফার্ডও আছে শর্ট ওয়ার্কিং নামে, সাফার্ড আছে 500, যোগ করলে 10,000, ব্যালেন্সটা কিন্তু ক্রেডিটের। ওই বছরে আবার অ্যামাউন্ট পেবল আছে 10,000, ব্যাংক নামে ডেবিটে 10,000 লিখো। 10,000 থেকে ক্রেডিট, 10,000 থেকে ডেবিট বাদ দিলে 0 টাকা এখানে। পরে 17 সাল, রয়্যালটি আগেই লিখতে হবে,
রয়্যালটিস ক্রেডিটে 17 সালের টাকার পরিমাণ 12,300 টাকা। 12,300 এটা লেখা হলো। তারপর এই বছরে কিন্তু সাফার্ড নেই, রিকভড আছে। তো রিকভড যেটা, এটা শর্ট ওয়ার্কিং নামে রিকভডটা কিন্তু ডেবিটে বসে। রিকভডের টাকার পরিমাণ 2,300। 12,300 থেকে 2,300 বাদ দিলে, মানে ক্রেডিটের টাকা থেকে ডেবিটের 2,300 বাদ দিলে কিন্তু এখানে 10,000 থাকে। ডেবিট ডেবিট হলে যোগ, ক্রেডিট ক্রেডিট হলে যোগ, কিন্তু ডেবিট ক্রেডিট কিংবা ক্রেডিট ডেবিট বিপরীত হলেই বিয়োগ। তারপর যেটার বেশি ওইটার ব্যালেন্স ধরে নিতে হবে। এখন অ্যামাউন্ট পেবলের টাকা ব্যাংক নামে এখানে লিখে নিলাম। অ্যামাউন্ট পেবলের কত ছিল? 10,000 টাকা। এটা কিন্তু ডেবিটে বসে অ্যামাউন্ট পেবলের টাকা। ফলে ক্রেডিটের 10,000 থেকে ডেবিটের 10,000 বাদ দিলে এখানে আর কোনো টাকা থাকবে না। 17 সাল পরে এখানে 18 সাল। 18 সালে রয়্যালটিস ক্রেডিটে প্রথমে বসাতে হবে 9,200 টাকা। ক্রেডিটে 9,200। এই 18 সালে আবার সাফার্ড রিকভড আছে, একটু দেখে নিতে হবে 18 সালে কি আছে। সম্ভবত সাফার্ড আছে, হ্যাঁ। 18 সালে রয়্যালটি 9,200, সাফার্ড আছে 800। রিকভ নয়, সাফার্ড, তাহলে ক্রেডিটে। আর অ্যামাউন্ট পেবল 10,000 আছে, কিন্তু 19 সালে রিকভড আছে 800। অ্যাকচুয়াল রয়্যালটি 13,400 আর 12,800 টাকা অ্যামাউন্ট পেবলের করে আছে। কিন্তু সাফার্ডের টাকা শর্ট ওয়ার্কিং নামে ক্রেডিটে 800 লেখা হলো। যোগ করলে আগের ক্রেডিট ব্যালেন্সের সাথে এটা 10,000 টাকা হচ্ছে। আর ব্যাংক নামে অ্যামাউন্ট পেবলের টাকা 10,000, এখানে ক্রেডিটের 10,000 থেকে 10,000 বাদ দিলে 0 টাকা থাকবে। 19 সালে শুরুতে রয়্যালটিস এটা ক্রেডিটে 13,600 টাকা বসানো হলো। এই বছরে রিকভড আছে শর্ট ওয়ার্কিংস নামে। এটা কিন্তু ডেবিটে বসে 800 টাকা ছিল। আগের ক্রেডিট ব্যালেন্স 13,600, এখানে লিখলাম। 13,600 থেকে ডেবিটের 800 বাদ দিলে বর্তমানে 12,800 টাকা হবে। আর এই ব্যাংক অ্যামাউন্ট পেবলের 12,800, এইটা ডেবিটে বসালাম। ক্রেডিট 12,800 থেকে, ক্রেডিট ব্যালেন্স 12,800 থেকে ডেবিটের 12,800 বাদ দিলে এখানে কোনো টাকা থাকবে না, ক্লোজড। এটা এক্সওয়াই লিমিটেড বা ল্যান্ডলর্ড অ্যাকাউন্ট, যেটা সম্পদের মালিকের নামে যে অ্যাকাউন্ট করতে হয়, এটা সমাধান হয়ে গেছে। তো এই ছিল ক্লাস। প্রয়োজনে তোমরা পুনরায় ক্লাসটা দেখে হাতে কলমে এই ম্যাথের সমাধানটা করো।